ট্রেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন এবং ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনার্স অ্যান্ড টেকার্স কনফেডারেশন ও দ্বীপ পাহাড়িয়া আমাদের কমন একটি প্ল্যাটফর্ম পর্বতপ্রেমীদের তাদের উদ্যোগে এবং রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় আজকে যে প্রেস মিট তাতে আপনাদের প্রেস মিডিয়া প্রিন্টিং এবং ডিজিটাল যারা এসছেন তাদের সকলকে আমাদের তরফ থেকে আমাদের সংস্থার সব সংস্থার তরফ থেকে একটা ধন্যবাদ। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে 1965 সালে হিমালয়ান অ্যাসোসিয়েশন যে প্রথম শৈলারায়ণ শিক্ষা শিবির আয়োজন করেছিলেন সেটা 60 বছর পূর্তি এবং এই যে এত বছরের যে শিক্ষা সেটা নবীন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছানো তার একটা উদ্দেশ্যে এবং পুরনো এবং নবীন ক্লাইম্বারদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা পরিচিতি তৈরি করাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের সব সংগঠনের সকলেই আছেন, তাদের মধ্যে শুনবেন। আমি প্রথমেই ডেকে নেব আমাদের সবচেয়ে বরিষ্ঠ ঘুরশিয়ার পর্বতারোহী আমাদের এখানে আছেন, যিনি প্রথম 65 সালে হিমালয়ান অ্যাসোসিয়েশনের যে সেই রক ক্লাইম্বিং কোর্স তখন থেকে আজ পর্যন্ত সক্রিয়ভাবে যিনি আছেন আমাদের চোখে, যিনি একজন অত্যন্ত স্টাইলিশ ক্লাইম্বার ছিলেন বলবো না, এখনও আছেন, সেই মানিকদা আছেন, মানিক ব্যানার্জি। আমি অনুরোধ করবো মানিকদাকে একটু এখানে আসতে। উপস্থিত আছেন আমাদের দেবদাস নদী, আমাদের ছোট ভাই, অন্যতম একজন পশ্চিমবঙ্গ থেকে যারা এভারেস্ট গেছেন তার একজন। এখন অনেক দায়িত্ব পালন করেন, অত্যন্ত গুরু দায়িত্ব পালন করেন আমাদের পরামর্শদাতা হিসেবে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন সল্টলেকে আমাদের যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তর আছে পশ্চিমবঙ্গের পর্বতারোহণ উন্নতিকল্পে, তার প্রধান পরামর্শদাতা শ্রী দেবদাস নন্দী আছেন। আমি তাকে অনুরোধ করব দেবদাসকে ক্লাস। উপস্থিত আছেন ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন ইস্ট জোন কমিটি অত্যন্ত ডাইনামিক একজন চেয়ারম্যান শ্রী দেবনাথ দত্ত, অত্যন্ত ভালো কাজ করেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে দৌড়ে বেড়ান, তিনি এখানে আছেন। আমি দেবরাজকে বলবো একটু আমাদের এখানে আসবেন। আচ্ছা, আর আছেন আমাদের মুচকে আজকে যিনি আমাদের এই উদ্যোগকে যারা খুব আর্থিকভাবে বা অন্যভাবে বিভিন্নভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন, খালি প্রতিশ্রুতি নয়, পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সেই ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের রোটারি ইন্টারন্যাশনাল শ্রী রমেন্দু হোম চৌধুরী মহাশয়, তিনি এখানে আছেন। আমি দাদাকে অনুরোধ করব আপনি একটু আমাদের এখানে আসুন। আমরা প্রথমে এনাদের মুখ থেকে একটা শুনবো কিছু কথা। তা আমি প্রথমে মানিকদাকে বলবো একটু, মানিকদা একটু আমাদের অনুষ্ঠান সম্বন্ধে একটু কিছু বলে দেবেন। নমস্কার। এটা তো মোটামুটি সবাই এখানে যারা আছেন জানেন যে 65 বছর, এই 60 বছর আগে রক ক্লাইম্বিং শুরু হয়েছিল। তো 1960 সালে নন্দাঘণ্টির যিনি দলনেতা ছিলেন সকল ইয়াকে সুকুমার রায়, মানে সুকুমার দাস, এটা প্রথম ভেবেছিলেন এবং কিছুটা রিকগনাইজেন্সও ইত্যাদি এদিক করেছিলেন, কিন্তু সেটা আর বাস্তবায়িত হয়নি। 1964 সালে হিমালয়ান অ্যাসোসিয়েশনের তৎকালীন যে কর্মসমিতি তারা এবং মূল উদ্যোক্তা ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডক্টর মনীন্দ্রলাল বিশ্বাস, আপনি চিনবেন নিশ্চয়ই, নোটেড পেডিয়াট্রিশিয়ান। এবং শুধু পেডিয়াট্রিশিয়ানে নয়, উনি একজন ব্রিটিশ, সেই সময় আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিলেন অ্যাজ এ ডক্টর, হি ওয়াজ মেজর। উনি প্রথম দিকে যারা ভারতবর্ষ থেকে এমআরসিপি এবং ডিসিএইচ করেছিলেন উনি তাদের অনুকরণ। উনি এবং আরেকজন সব থেকে লিডিং রোল নিয়েছিলেন শ্রীমতী ভক্তি বিশ্বাস, ওনার স্ত্রী। তার পাহাড়ের প্রতি খুবই ভালোবাসা ছিল যে উনি 4 সন্তানের জরুরি হওয়ার পরে উনি 40 বয়সে
দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে বেসিক কোর্স করেছিল। তো সেই সময় অন্যান্য যারা কর্মসমিতি ছিলেন, যেরকম চঞ্চল মিত্র প্রমুখ, এরা তখন ভাবলো যে এই রক ক্লাইম্বিংটা এখানে যদি করা যায় তাহলে এখানকার স্থানীয় আমাদের যুবকদের কলকাতার কাছে পিঠে যেখানে রক আছে তাদের একটা সুবিধা হবে, তারা একটু পাহাড় সম্বন্ধে মাউন্টেনিং কোর্স করার আগে একটু অভিজ্ঞতা হবে এবং চর্চায় থাকবে। তো সেই অনুযায়ী তারা এগিয়ে গেলেন এবং তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো হিমালয়ান মাউন্টেন এরা একবার দেখে অ্যাসোসিয়েশনের কিছু সদস্য তারা গিয়ে এই শুশুনিয়ায় গিয়ে পর্যবেক্ষণ করে এসেছিল এবং সেই পর্যবেক্ষণের উপরে ফাইনাল সিলটা দেন দার্জিলিংয়ের যে তৎকালীন প্রিন্সিপাল ছিলেন মানে ইনস্টিটিউটে, কর্নেল D.S. জয়সওয়াল। উনি এসে নিজে দেখলেন, দেখে বললেন যে হ্যাঁ এখানে করা যেতে পারে এবং এটা করার পক্ষে খুবই উপযুক্ত, সব রকম যে ধরনের রক প্রয়োজন তা সবই এখানে আছে। তারপর সেই কর্মকাণ্ড শুরু হয়, ওরা একটা সিলেবাস তৈরি করে যেটা ওরা অবশ্য রক ক্লাইম্বিং ক্লাবগতভাবে পূর্ব ভারতে এটাই প্রথম, যদিও দার্জিলিং HMI যখন কোর্স মাউন্টেনিং কোর্স তার একটা অংশ রক ক্লাইম্বিং ছিল, কিন্তু সিভিলিয়ান ক্লাব উদ্যোগে সেটা ছিল একটা মাউন্টেনিং কোর্সের ছোট একটা অংশ, কিন্তু শুধু রক ক্লাইম্বিং নিয়ে কোর্স সেটা এইটাই প্রথম পূর্ব ভারতে। তো সেখানে ওরা ইনস্ট্রাক্টরদের ডেবিউট করলেন, তারা এসেছিলেন মিস্টার K.T. শর্মা, যিনি সেকেন্ড ইন্ডিয়ান এভারেস্ট এক্সপিডিশনের মেম্বার ছিলেন এবং তৎকালীন HMI-এর ইকুইপমেন্ট অফিসার ছিলেন। এর সঙ্গে ছিল দানাম দিয়াল। দানাম দিয়াল আপনারা যারা অনেকেই জানেন বিখ্যাত শেখার, উনি সাউথ কলে কর্নেল জন হান্টের উনি সঙ্গে বেশ কয়েকবার সাউথ কলে উনি গিয়েছেন, মানে ফেরি দিয়েছেন, মাল নিয়ে গিয়েছেন। তারপরে যখন ইনস্টিটিউট হয় স্বাভাবিকভাবেই তেনজিংয়ের সঙ্গে উনি ছিলেন আর কি। উনি ছিলেন ইনস্ট্রাক্টরদের মধ্যে সেকেন্ড সিনিয়র মোস্ট ছিলেন গিয়ালজের, তারপরে দানাম। আর ছিলেন তৎকালীন ইয়ঙ্গার ইনস্ট্রাক্টরদের মধ্যে খুবই আপকামিং নিমা কাশি ইনসিডেন্টালি তারপরে অনেকবার, ইনফ্যাক্ট সব থেকে বেশিবার উনি এই বাংলায় বিভিন্ন কোর্সে ইনস্ট্রাক্টর হয়ে এসছেন। ওরা এসছেন এলেন, তার সঙ্গে ছিল আমাদের মানে আমাদের ক্লাবের যারা তখন অ্যাডভান্স কোর্স করে এসছে তারা ছিলেন সাহায্যকারী হিসেবে। 4 দিনের এই কোর্স শুরু হলো ওখানে এবং খুব মানে নিচে থাকা হতো ওলে বাংলোতে। ওলে বাংলো মানে অরিজিনালি বাংলোটা ছিল এক জার্মান সাহেবের, কিন্তু ওখানে স্টোন কোয়ারির ব্যবসা করতেন। সেখান থেকে এটা হস্তান্তরিত হয়ে আমাদের ওলে ফ্যামিলি কলকাতার তাদের কাছে আসে এবং তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম মন্ত্রী শ্রী জগন্নাথ কোলে মহাশয়ের আর কি সহৃদয়তায় আমরা ওখানে থাকার আমাদের ব্যবস্থা হয়। তো ওতে ছেলে মেয়ে সবাই মানে মেন ওমেন সবাই ছিল এবং খুবই সাকসেসফুলভাবে সেই কোর্স অনুষ্ঠিত হয়েছিল। তারপর আরও এটা আস্তে আস্তে বাড়তে থাকে, বিভিন্ন এই ক্লাব সংস্থা, হিমালয়ান অ্যাসোসিয়েশনের পরে যাদবপুর ইউনিভার্সিটি মাউন্টেনিং ক্লাব, তারপর মাউন্টেনিয়ার্স ক্লাব, তারপর আসানসোলের মাউন্টেন লাভার, তারপর এই ইনস্টিটিউট অফ এক্সপ্লোরেশন, এরা সব কোর্স শুরু করে। তারপর আরও ছড়িয়ে যায় এবং বর্তমানে বোধহয় 100-রও বেশি, 100-রও বেশি এরকম কোর্স হয়। তবে অন্তত কিছু আমাদের এই বাংলার ছেলেরা ওখানে গিয়ে তারা করছে একটু আউটডোর রক ক্লাইম্বিং, একটু পাহাড় সম্বন্ধে আগ্রহ, বাইরে বেরোবার ব্যাপার, অন্যদিকে মনোনিবেশ না করে আজকাল চারদিকে যা খবর দেখতে পাই তুললেই, সেই তুলনায় এটা একটা খুবই মোটিভ। তো
সেটাকে সেলিব্রেট করার জন্যে আমাদের এই যেটা অসীম অলরেডি বলেছে যে 4টি সংস্থা এবং আপনারা সবাই এগিয়ে এসছেন এটাকে যাতে আমরা সেলিব্রেট করতে পারি। এখানে আমাদের 4 দিনের প্রোগ্রামের অন্যতম অংশ হচ্ছে কিছু বরিষ্ঠ পর্বতারোহী বা মাউন্টেন লাভার যারা আছেন যাদের অনেক দিন ধরে তারা এইসব নিয়ে কাজ করছে, কিন্তু সরকার বা ভারতীয় পর্বতারোহণ সংস্থা থেকে সেরকম কোনো স্বীকৃতি পায়নি। যারা প্রচারের আলোকে কমই থাকেন তাদেরকে ওখানে 8জন এবং 2জন 10জন, তাই তো, মানে 2জন মহিলা সমেত 10 জনকে তাদের ওখানে একটু ফেলিসিটেট করা। আর মেইন সেটা, এবং আরেকটা আমাদের মাউন্টেন ট্রাভেল রাইটিং প্রতিযোগিতা করা হয়েছিল, তাদের যারা পুরস্কার বিজেতা 1ম, 2য়, 3য় তাদেরও ওখানে পুরস্কৃত করা হয়। এটা হবে অনুষ্ঠানের 1ম দিন যেদিন এই ব্যাপারটা হবে। আর 2য় এবং 3য় দিনে এই 60 বছরের যে উদযাপনের 2য় অংশ হচ্ছে পাহাড় নিয়ে নানা রকম ডিসকাশন, রক ক্লাইম্বিং নিয়ে, পাহাড় নয়, রক ক্লাইম্বিং নিয়ে ডিসকাশন, ফিল্ম শো এবং তারপর ওপরে রক সাইডটা হচ্ছে এই শুশুনিয়ার একটু অন্যরকম। অন্যান্য জায়গায় যেমন নিচেই থাকে, এটা একটু প্রায় ওপরে উঠে 1200 ফিটের মতো উঠে তারপর রক সাইডগুলো পাওয়া যায়, সেটা আপনারা সবাই জানেন। তো সেইখানে ডেমনস্ট্রেশন হবে এবং এই ব্যাপারে আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের থেকে তাদের ভাইস প্রেসিডেন্ট আসছেন, সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট মিস্টার বিজয় রাঘবন, সেক্রেটারি আসছেন। আসার কথা আছে HMIর প্রিন্সিপাল কর্নেল রাজনীশ যোশী। উনি যদি ওনার আর কি এর একটা গ্রিন সিগন্যাল মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অপেক্ষা করছেন, বলেছেন যে ওইটা হলেই আমি জোড়াবো, উনি সেই ওনার আসার প্রক্রিয়া আছে। আর দিল্লি থেকে আসছেন উইং কমান্ডার অমিত চৌধুরী, যে EYA যেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় নিয়ামক সংস্থা এই পর্বতারোহণে, তার এক্সিকিউটিভ মেম্বার, এবং উনি হচ্ছেন সেকশনাল চেয়ারম্যান ফর সেফটি কমিশন। উনি থাকছেন বম্বের, থাকছেন ম্যাডাম সরস্বতী, উনি অর্জুন অ্যাওয়ার্ডি 1993 ইন্দো নেপালিজ এভারেস্ট এক্সপিডিশনের সদস্য এবং চেয়ারপারসন ওয়েস্টজোন IMF ওয়েস্টজোন কমিটি। আর ইয়ঙ্গাররাও কিছু আসছেন, যার কথা এই মুহূর্তে মনে হচ্ছে ও হচ্ছে পুনে এখন খুব আপকামিং ক্লাইম্বিংয়ের জায়গা। তো ওখানকার ঋতিক মানে বলে ও দেশে বিদেশে নানা জায়গায় ক্লাইম্ব করছে, ও আসবে যাতে আমাদের সঙ্গে ছেলেদের সঙ্গে ইয়ঙ্গার যারা সেকশন তাদের সঙ্গে ওদের সঙ্গে একটা ক্লাইম্বিংয়ের বোঝাপড়া হয়, কিরকম ওরা কতটা এগিয়েছে, আমরা কতটা এগিয়েছি। তো এই মোটামুটি তাদের, এবং এই উপলক্ষে কতজন 30 না 44 জন যারা অনেক তাদের বয়স, মোটামুটি বেশিরভাগই 70 ঊর্ধ্ব, এবং যারা প্রথম দিকের কোর্সে ছিলেন তাদেরকেও ওখানে একটা ওই যেহেতু তাদের এইটা 60 বছরের এই অনুষ্ঠান, তাদেরও সম্বর্ধনা করা হয়। এই মোটামুটি প্রোগ্রাম। তারপর আরও ডিটেলসে দেবদাস এবং দেবরাজ এরা বলতে পারবে। এবং এই হয়ে গেলে পর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যে কি হবে বা কি, সেটা আমাদের কাছে জিজ্ঞেস করবেন, আমরা নিশ্চয়ই আনন্দের সঙ্গে তা। ধন্যবাদ। আমাদের আনন্দের খবর যে সেই 60-এর দশকে যারা এই খেলাটাকে প্রচুর প্রচলন করিয়েছেন বা জনপ্রিয় করেছেন, সেরকম মানুষ আমাদের এখানে 2-3 জন আছেন। নায়কদা আছেন, গৌতমদা আছেন, অনেকেই আছেন, কৃষ্ণদা আছেন। এটা আমাদের কাছে খুব প্রেরণাদায়ক আর কি, ভালো একটা ব্যাপার। তো এখন আমি দেবদাসকে অনুরোধ করবো, দেবদাস মন্দির আমাদের পরামর্শদাতা, অ্যাডভাইজার ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন অ্যান্ড
অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন আর ওর দায়িত্বে আছে। আমি দেবদাসকে বলবো কিছু বলতে। নমস্কার। যদিও বিজয়া শেষের পথে, তবু সবাইকে শুভ বিজয় একবার। উপস্থিত রয়েছেন সদ্য মানিক ব্যানার্জি, রয়েছেন ডক্টর রবীন্দ্র হোম চৌধুরী স্যার, রয়েছেন দেবরাজ দত্ত, আপনারা সবাই রয়েছেন। আমাদের মূলত এই অনুষ্ঠান মানিকদার ডিটেলসে ভরেই দিয়েছেন ম্যাক্সিমামটা, আর তবু আপনাদের জন্য অনেক কিছু বাকি থাকবে অ্যাজ পার ডে টু ডে শিডিউল বা প্রোগ্রাম সংক্রান্ত। টোটাল কতজন? সেটা আপনারা যখন প্রোগ্রামে আসবেন সেই ডিটেলসটা তখন আপনারা খুশি জানতে পারবেন। শুধু বলার, আমরা ভাগ্যবান, লাইক আমি, দেবরাজ, আমাদের জেনারেশন যারা শুরু করেছিলেন, পথ দেখিয়েছিলেন, আজকে তাদের সাথে আমরা একই রুট শেয়ার করছি, ভাগ করছি। এটা আমার জন্য তো অবশ্যই আশীর্বাদ, কারণ এই ফ্রেটার্নিটি থেকেই আমি উঠে আসা, এর দৌলতেই আজকে আমি দেবদাস। তো আমার তখন মনে হয়েছে যে যখন কৃষ্ণদা, কেকেদা, যখন দেবরাজ যখন বললেন যে এরকম আমরা করতে চলেছি, আমার মনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসের আন্ডারে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন, যারা বছরভর এই অ্যাডভেঞ্চার স্পোর্টসকে প্রমোট করার জন্য কাজ করে থাকেন, তো মনে হচ্ছে এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে অবশ্যই নেওয়া উচিত, কারণ এই যে মানে যারা আমাদের প্রবীণ, এই নবীন, এই যে মেলবন্ধন, এটা খুবই জরুরি। কারণ তারা যেভাবে শুরু করেছিলেন, যেই চিন্তাভাবনা দিয়ে আজকে আমরা যেই চিন্তাভাবনা করছি, কতটা আমরা তাদের সাথে পায়ে পা মেলাতে পেরেছি বা তারা কতটা আমাদের গ্রহণ করতে পেরেছেন এই উৎসব। তার জন্য আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা যারা আমাদের সাথে রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আরেকবার ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন ইস্ট জোন, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন ট্রেকার্স কনফেডারেশন, পাহাড়িয়া গ্রুপ, ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিং অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন, অ্যান্ড অবশ্যই রোটারি ইন্টারন্যাশনাল, যার ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের সাথে রয়েছেন। আমরা সত্যি খুব আনন্দিত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার। প্রথম যে সংগঠন শুনেছেন হিমালয়ান অ্যাসোসিয়েশন, যারা এটা অর্গানাইজ করেছিলেন, আমরা তো সমস্ত পাহাড় প্রেমীরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা সূত্রপাত, তাদের দেখা পথেই আমরা চলছি। সেই সংস্থারও অনেকে এখানে এসছেন, দেখতে পাচ্ছি। নাম আলাদাভাবে কাউকে বলছি না, এটা আমাদের কাছে খুব ভালো। তো সেটা খুব ভালো ব্যাপার। তো আপনারা এসছেন, ধন্যবাদ। এখন ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশন ইস্ট জোনের যে দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের চেয়ারম্যান শ্রী দেবরাজ দত্ত, উনি এখন কিছু বলবেন। নমস্কার। আলাদা করে সকলের নাম করছি না, ইতিমধ্যে মানিকদা এবং দেবদাস অনেকটাই বিস্তৃতভাবে বর্ণনা করেছে। আমারও পর্বতারোহণের হাতে করি পায়ে করি বলুন, সেটা শুরু হয়েছিল 1999 সালে শুশুনিয়া থেকে। এখানে অনেক বিশিষ্ট পর্বতারোহীরা বসে রয়েছেন বিভিন্ন ক্লাবে। আপনারা সকলেই জানেন যে আমরা বাঙালিরা সারা ভারতবর্ষের মধ্যে সিভিলিয়ান পর্বতারোহণের প্রতীক্ষী। 1960 সালে নন্দাগুনটি সফল অভিযানের মাধ্যমে যে আন্দোলনী বলব সূচনা হয়েছিল, আজও ভারতবর্ষের বুকে প্রত্যেক বছর সবথেকে বেশি পর্বত অভিযান কিন্তু এই বাংলার বুক থেকেই আয়োজিত হয়ে চলেছে। এবং ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনে এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে যদি 220টা ক্লাবের রেজিস্ট্রেশন থাকে, তার 120টাই কিন্তু এই পশ্চিমবাংলার বুক থেকে। এর জন্য আমরা গর্ববোধ করি এবং সেই গর্ববোধের আমিও একজন অংশীদার। তাই 1960 সালে পর্বতারোহণের সিংহজয়ের মাধ্যমে যে সূচনা হয়েছিল এবং 1965 সালে হিমালয় অ্যাসোসিয়েশন যে স্ট্রাকচারালভাবে একটা রক ক্লাইম্বিং কোর্স করা এবং তাতে মানুষজনকে উৎসাহিত করা যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ফলস্বরূপ কিন্তু আজকে আমরা এই চিত্রপট দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ দিকে পর্বতারোহণের ক্ষেত্রে বাঙালি এই জয় জয়ের। আমরা হয়তো 8000 মিটারে কোনো শৃঙ্গে প্রথম শীর্ষ জয়ের নজির আমাদের নেই, কিন্তু বহু 7000 এবং 6000 মিটার শৃঙ্গে কিন্তু এই বাঙালিদের প্রথম পদার্পণের নজির আছে। কিন্তু আমাদের প্রতিকৃত কারা, আমরা কাদের দেখে এই খেলায় এসেছি, তারা কিন্তু ওই 1965 বা 1960 সাল থেকে যারা এই পায়ে পায়ে পদচারণা হিমালয়ের বুক যুগে শুরু করেছিল, তাদের সম্মান জানাতেই কিন্তু এই অনুষ্ঠানের পরিকল্পনা। ডায়মন্ড জুবলি, বুঝতেই পারছেন 60 বছর পেরিয়ে গেছে, আর আমরা যে সমস্ত মানুষগুলোকে সম্বর্ধনা দিতে চলেছি
তাদের অধিকাংশ বয়স, তারা যদি 15 বছর বয়সে প্রথম রক ক্লাইম্বিং কোর্স করে থাকে, তাদের ধরে নিতে হবে তাদের প্রত্যেকের বয়সে 75 বছর পেরিয়ে গেছে। আমরা কিন্তু একটা অসাধ্য সাধন করতে চলেছি, অসাধ্য সাধনই বলবো। আমরা ইতিমধ্যে প্রায় 70 জন এমন কিন্তু সেই সমস্ত মানুষজন যাদের বয়স 70-এর ওপরে, তারা কিন্তু এই শুশুনিয়ায় উপস্থিত হয়। এইরকম কিন্তু কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত এই বাংলার বুকে হয়নি, এবং এর জন্য শুধু যে IMF রয়েছে তাই না, কনফেডারেশন, WBSF এবং আমাদের রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর উপস্থিত রয়েছেন। এত বড় প্রোগ্রাম করতে প্রচুর টাকা পয়সার প্রয়োজন, আপনারা বুঝতেই পারছেন। এই সকলের সহযোগিতায় আজকে আমরা একত্রিত হতে পেরেছি বলে, এবং সেই সঙ্গে বহু সংগঠন আমাদের বাংলা তারা তাদের সাধ্যমতো সহায়তা এগিয়ে এসছে বলে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানটা একটা সাফল্যের দিকে এগিয়ে চলেছি। এবং তার জন্যই আজকের রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্যে আজকের এই রোটারি সদনে এই প্রেস কনফারেন্স। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাংবাদিক যারা রয়েছেন, তাদেরকে বলবো যে এই প্রোগ্রামটার আপনারা একটু প্রচার করুন। আমরা হয়তো 6, 7, 8 ইতিমধ্যে প্রায় 210 জনের উপর রেজিস্ট্রেশন হয়েছে, আমরা সেখানে উপস্থিত থাকবো, আপনারাও আসুন। কিন্তু আমার মনে হয় যে বাঙালির অস্মিতা, বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে গেলে আপনাদের সকলের সহযোগিতা একান্ত পাবো। আপনারা এই প্রোগ্রামটা একটু প্রচার করুন। আমি আমার বক্তব্য বাড়া বলবো, সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের 4টে সংগঠন থেকে এই প্রোগ্রামে উদ্যোগ নিলেও সেটা সম্পূর্ণ সফল হতো না যদি না রোটারি ইন্টারন্যাশনাল আমাদের পাশে দাঁড়াতেন। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে আমাদের সকলের সংস্থার তরফ থেকে ডক্টর রবীন্দ্রবাবুকে অনেক অনেক ধন্যবাদ যে তাদের সম্মেলন থেকে আমাদের পাশে এসছেন। উনি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ইন্টারন্যাশনালে, উনি আমাদের খুব উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করবো, উনি যাবেন, সবচেয়ে আনন্দের ব্যাপার উনি ওখানে অনুষ্ঠানে থাকবেন, অনুষ্ঠানে যাবেন। আপনি আমাদের যদি কিছু আশীর্বাদ দেন, বলেন কিছু। প্রথম হচ্ছে অবজেকশন, আশীর্বাদ। প্রথমেই আমাকে গেস্ট করে দিলেন, হোস্ট হিসাবে ভাবুন। আমি সবচেয়ে প্রথম অভিনন্দন জানাচ্ছি আপনাদের 3 জনকেই, মানিকবাবু, দেবদাসবাবু, দেবরাজ বাবুকে, আপনাকে, আমার বন্ধু কাজল পাল, কলকাতা রিদমের কর্ণধার, আপনারা যারা সবাই এসছেন, প্রত্যেককে আপনাদের সবার মধ্যে না একটা ঋজুতা, দৃঢ়তার একটা ছাপ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে। এটা একটা মস্ত বড় জিনিস যেটা বাঙালিদের মধ্যে একটু কমে যাচ্ছিল, একটু ঝুঁকে পড়ছিল বাঙালি। কিন্তু বাঙালির ক্যারেক্টারটা বড্ড ডিফারেন্ট। অস্ত্র হাতে বিদ্রোহ করেছে, যার ফলে ক্যাপিটাল এখান থেকে দিল্লি চলে গেছে, কালী পুজো করে, আবার পাহাড়ে চলে। ফ্যান্টাস্টিক। রোটারি কেন হাত মেলালো জানেন? দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি যে রোটারি বলে যে 7 এরিয়াস অফ ফোকাসে কাজ করতে। মোটামুটি 7 এরিয়াস অফ ফোকাসের মধ্যে সব কিছু, সে পানীয় জল থেকে শুরু করে হাইজিন থেকে এডুকেশন, দেন ডিজিজ প্রিভেনশন, এরকম সব কিছু। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে ইয়ং জেনারেশন একটু অন্যদিকে টার্ন নিচ্ছে, বড্ড বেশি ঘটনা হয়ে যাচ্ছে, ছোট্ট একটা যন্ত্রের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে, বাইরে এক্সপোজড কম হচ্ছে, আকাশ দেখছে না, ইত্যাদি। কিন্তু আপনারা যারা এই পথ চলছেন এতদিন ধরে, স্পেশালি মানিকবাবু যেভাবে কথাটা শুরু করলেন, এবং আমার মনে হয় 3 জন ডাক্তারবাবুর নাম আপনি বলেছেন, তাই না? একজন ডাক্তারবাবু, একজন হচ্ছে ডক্টর চার্লস ইভান্স। আলটিমেটলি উনি যেতে পারেননি, শরীর খারাপ হয়েছিল বলে। শরীর অক্সিজেন অক্সিজেন কমে যায়। অক্সিজেন ছাড়া আমাদের পিয়ালি বোধহয় দেখিয়েছে যে যাওয়া সম্ভব হয়। 1953-তে অ্যাডমন্ড হিলারি উঠলেন তেনজিং নোরকে, মে মাসে, খুব সম্ভব 23rd, 29 আর এখানে হলো 1965-এ, যেটাতে কি নেতৃত্ব দিয়েছিলেন MS কোহলি অ্যান্ড 9 others। একসাথে একটা পুরো টিম, 9 জন একসাথে এভারেস্ট ক্লাইম্বিং, ইটস এ রেকর্ড। আমরা কি দেখছি যে পাহাড় আমাদের ডাকছে, কিন্তু খুব কম লোকই পাহাড়ে যেতে পারে। এটা এত সহজ নয়, পয়সা দিয়ে কেনা যায় না, ধনীরা পাহাড়ে চড়তে পারে না।
একমাত্র মনের জোর যার আছে, কর্মঠ যারা, ডিটারমিনেশন যার মধ্যে আছে, ডিসিপ্লিন, ফোকাসড, এই চারটে জিনিস ছাড়া কোনো দিনও এ ধরনের কাজ কেউ করতে পারে না। অ্যান্ড ক্লাইম্বিং আমাদের একটা ভয়ঙ্কর শিক্ষা দেয়। হিল ইজ এ টিচার। পর্বত আমাদের শিক্ষা দেয় যে নমনীয় হতে হবে, হিউম্যানিটি থাকতে হবে আমাদের, অ্যারোগেন্সি চলবে না, আর ভায়োলেট করলে ইমিডিয়েটলি পতন হয়ে যাবে। সো এই যে পুরো টিম ওয়ার্কটা এবং তার পেছনে যারা অর্গানাইজ করেন, তার সাথে ফিনান্স ব্যাকিং, এই সব কিছু মিলিয়ে যেখানে আমরা পৌঁছতে পারি হয়তো, এবং তার জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল। রোটারি ইন্টারন্যাশনাল এটার দিকে সবসময় হাত বাড়িয়ে দেবে। এই বছর থেকে শুরু হলো, আগামী বছরও নিশ্চয়ই থাকবে, একটা কথা দিচ্ছি। আমরা ওখানে যাব দেখতে আপনাদের সমস্ত কিছু। এটা আমাদের সৌভাগ্য যে আপনারা আমন্ত্রণ করেছেন, আমরা সেখানে যেতে পারছি। নিজের ইচ্ছায় হয়তো যাওয়া যেত না, কিন্তু আমন্ত্রিত হয়ে আমরা যাচ্ছি ওখানে দেখার জন্য। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের এই দৃঢ়তাটাকে বজায় রেখে নতুন বাংলা গড়ার দিকে একটা ডাক নিশ্চয়ই আমরা দিয়ে রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কথা বলি, সুযোগ যখন পেয়েছি, সেটা হচ্ছে রোটারি বেশ কয়েকটা জিনিস নিয়ে কাজ করে। আমরা 5 তারিখে যাচ্ছি পুরুলিয়া। সেখানে অযোধ্যা পাহাড় থেকে আমরা পুরুলিয়াতে নামবো। সেখানে আমাদের রোটারি ক্লাব অফ সান সিটি থাকে পুরুলিয়া এবং কলকাতার রিদম, আমরা 3 জন একসাথে ওখান থেকে র্যালি করে নামবো পুরুলিয়াতে। পারপাস একটাই, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে সারা ভারতবর্ষ থেকে যদি একটা রোগকে দূরীকরণ করা সম্ভব, যেটা আমরা সাকসেসফুলি করেছি, পোলিও ইরাডিকেশন। রোটারির সাথে পোলিওর নামটা ওতপ্রোতভাবে জড়িত। 40 বছর সময় লেগেছে, প্রতিটি শিশুকে পোলিও ভ্যাকসিন দিতে হয়েছে, সমস্ত খরচা, পোলিও খরচাটা রোটারি বহন করেছে সারা পৃথিবীতে, এবং সরকারের সাথে হাত মিলিয়ে আজকে সাকসেসফুলি 2014 সনে পোলিও চলে গেছে নির্মূল। কিন্তু তবুও আমরা কিন্তু থেমে থাকতে পারি না, কারণ পাকিস্তান, আফগানিস্তানে এখনও পোলিও আছে, যে কোনো সময় বর্ডার ক্রস করে এদিকে চলে আসতে পারে। যেমন গাজাতে যেখানে বম্বিং হচ্ছিল, সেখানে 1-2 কেস পাওয়া গেছে, কারণ সেখানে ভ্যাকসিনগুলো দেওয়া যাচ্ছে না যুদ্ধের জন্য। আমরা দ্বিতীয় আরেকটা জিনিসের জন্যে নামছি পাহাড় থেকে সমতলে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া বলে একটা রোগ। এই রোগটা 10% লোক সারা পৃথিবীতে জানে, 30% নাম জানে, 10% সত্যিকারের জানে, বাকিরা জানে না। জানে না 3টে কারণে: সরকার জানায়নি, ডাক্তারবাবুরা বলেনি, আর সমাজ ভীষণ ব্যস্ত ছিল। এখনও হরস্কোপ নিয়ে ভালো বিয়ে দেওয়ার জন্য মাইক্রোস্কোপের কথা চিন্তা করেনি। সো হরস্কোপ টু মাইক্রোস্কোপ, ওখানে যদি আপনাদের সাহায্যে আমরা এগোতে পারি, এই প্রচারটা যে থ্যালাসেমিয়া কোনো দিনও জানেন কোনো ভাইরাস ইনফেকশন নয়, নট লাইক পোলিও, নট লাইক কোভিড। একমাত্র বাবা এবং মা যদি দুজনই থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলেই শিশু হতে পারে। তার মানে ভারতীয় কনস্টিটিউশন এত নামী, এত মর্যাদাপূর্ণ। আজকে 1952 সন থেকে আজকের মতো 108 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে পার্লামেন্টে। দ্য বেস্ট আমাদের কনস্টিটিউশন, কিন্তু তাকেও কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে 108 বার। বিয়েটা কি এত ছেলে খেলা যে বিয়ের আগে আমরা একবারও ভাববো না আমি যাকে বিয়ে করতে যাচ্ছি বা যিনি আমাকে বিয়ে করতে যাচ্ছেন দুজন দুজনের জন্য ঠিক কিনা, যেটাকে বলে রাইট সিলেকশন অফ পার্টনার। 2টো শব্দ বললাম, একটা হচ্ছে হরস্কোপ টু মাইক্রোস্কোপ, আরেকটা হচ্ছে রাইট সিলেকশন অফ পার্টনার। এই 2টো জিনিস যদি আমরা করি, দুজন বাহক যদি আইডিয়ালি বিয়ে না করেন, থ্যালাসেমিয়া হবে না। থ্যালাসেমিয়ার কোনো চিকিৎসা নেই, ধনুষ্টঙ্কারের মতো, টিটেনাসের মতো, শুধু ভ্যাকসিন দিতে হয়। থ্যালাসেমিয়াতে ভ্যাকসিনও দরকার নেই। যে শিশু জন্ম নেবে থ্যালাসেমিয়া, তাকে রক্ত দিয়ে ছাড়া বাঁচানো যায় না। কত রক্ত দিতে হবে? 26 লক্ষ বোতল রক্ত প্রতি বছর ভারতবর্ষে দিতে হয়। 1 ড্রপ রক্ত আমরা তৈরি করতে পারি না। 26 লক্ষ বোতল রক্ত দিতে হয় সারা ভারতবর্ষে প্রতি বছর। কয়েক হাজার কোটি টাকা খরচা হয় প্রতি বছর। এই 2টো জিনিস, আর বাচ্চার সাফারিং,
যে বাচ্চার জন্ম হবে থ্যালাসেমিয়া তার রক্ত আছে কিনা দেখার জন্য খোঁচানো হবে, রক্ত দিয়ে দেখবো রক্ত বেড়েছে কিনা, বাড়েনি তাহলে আরেকবার, এ কন্টিনিউয়াস প্রসেস। আমার কিন্তু সবচেয়ে অবাক লাগে যে মাই শিশুটির জন্ম দেয় সেই মায়ের কথা কেউ ভাবছে না। 9 মাস পেটে রেখে যে বাচ্চাটার জন্ম নিল সে জানলো যে এই বাচ্চাটি 5 বছরের বেশি বাঁচবে না। আমি বাবাকেও সমান সম্মান দিয়ে বলছি, মা সবচেয়ে বেশি ভুক্তভোগী। 9 মান্থস প্রেগন্যান্সি, 5 বছর পরে শিশু হারিয়ে যাবে। এই ব্যথা, এই যে সাইকোলজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, আমরা তার থেকে মুক্তি পেতে পারি। ব্লাড রক্তটাকে বাঁচালে অন্য জায়গায় ব্যবহার করা যেতে পারে। আর তৃতীয়, কয়েক হাজার কোটি টাকা বাঁচলে কত হাসপাতাল হতে পারে বা কত স্কুল হতে পারে। শুনেছি 8,000 স্কুল নাকি এমনি পড়ে আছে, এখন শিক্ষা হচ্ছে না। তো এই সব কিছুর জন্যে আপনাদের কিন্তু পাহাড়ের সাথে সাথে একটু চাইছি আপনারা এদিকেও যদি একটা মন দেন, যে পাহাড়ে যাওয়ার পথেও বলে বলে যান। আমরা পাহাড় থেকে নিচে নামবো বলতে বলতে, আপনারা পাহাড়ে যাওয়ার পথে বলতে বলতে যান। আর সবাইকে বলুন যে থ্যালাসেমিয়া মুক্ত, পোলিও মুক্তর মতো থ্যালাসেমিয়া মুক্ত হলে ভারতবর্ষ আরেকটা স্টেপে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। ওনারা জ্ঞাতস্বরে জানাই, আমরা যারা পাহাড়ে যাই বিভিন্ন অর্গানাইজেশন থেকে, আমরা কিন্তু আমাদের পাহাড় চড়ার পাশাপাশি যে পথে যাই সেই পথে কিন্তু আমরা অনেক সামাজিক কাজকর্মও করি। সেটা মেডিকেল ক্যাম্প হোক, কাপড় জামা হোক, স্কুল কলেজগুলো হোক, অ্যাওয়ারনেসের ব্যাপারে এটা কিন্তু আমরা সবসময় করে থাকি এবং সব অর্গানাইজেশনই কম বেশি করে। হ্যাঁ, তবু আরও উনি বলেছেন, আবেদন রেখেছেন, অবশ্যই আমরা এটা নিয়ে ভাববো বা আমরা ওনাকে সাথ দেবো, ওনাদের সাথে থাকবো, এই প্রতিশ্রুতি আমরা আমাদের তরফ থেকে দিতে পারছি। আর এখন হচ্ছে যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া বা যারা এসছেন অন্যান্য থেকে, তাদের যদি আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে কারোর কাছে কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন মনে থাকে, আপনারা একটু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের একটু টাইম আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং নিশ্চয়ই এনারা সঠিক উত্তর দেবেন। এই শুশুনিয়া পাহাড়ে আপনারা করবেন মানে ক্যাম্প হবে, তার আগে কি বই ক্যাম্প নয়, এটা একটা মানে সেলিব্রেশন অফ দ্য, প্রথম যেটা হয়েছিল তার এটা 60 বছর হিরক জয়ন্তী, ডায়মন্ড জুবলি। হ্যাঁ, সেইটার সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, আরও যাতে রক ক্লাইম্বিংকে আরও প্রচার, আরও প্রসার, এই অ্যাডভেঞ্চার এবং তাতে বাঙালির ইয়ং ছেলেমেয়েরা যাতে আকৃষ্ট হয় সেগুলো। এখানে বলা হচ্ছে 6 তারিখ থেকে ক্যাম্পটা হবে। ক্যাম্প 6 তারিখ থেকেও, 6 তারিখ থেকে শুরু হচ্ছে 8 তারিখ, 6, 7, 8। এই জন্য এখনো কি ওই এলাকায় কোনো প্রচার হয়েছে বা কোনো স্কুল নিয়ে তাদেরকে জানানো যাবে, অ্যাওয়ারনেস তৈরি করা, এই ব্যাপারটা মনে আমি গেলাম শিশুনের ছাতনার জায়গাটা এখানে হয়েছে সেখানে বলছেন, আমরা ওখানেও প্রচার করেছি। আমরা গেছিলাম, দেবরাজ দত্ত, আমি, আমাদের কেকেদা, আমরা সবাই গেছিলাম। তখনকার সময় যারা গ্রামে এখনও রয়েছেন বা তাদের বংশ যারা রয়েছেন, যারা রিলেটেড এটার সাথে, তাদের বলা হয়েছে। ওখানে 2টি স্কুলকে জানানো হয়েছে, যেটা আমাদের তরফ থেকে বিডিও সাহেব সেই কাজটা করেছেন। আর মূলত দেখুন, একটা যেটা হচ্ছে এই যে মেলবন্ধন আমরা বারবার বলছি, যারা আমাদের সিনিয়ররা রয়েছেন তাদের সাথে আমাদের জেনারেশন, তাদের একটা পরিচয় ঘটিয়ে দেওয়া। আমরা দেখুন কয়েকজন এখানে আছি যারা আমাদের ম্যাক্সিমাম সিনিয়রদের আমরা চিনি, কিন্তু রক ক্লাইম্বিং কোর্স করতে গেলে বছরে কিছু না হলেও কম করে 5-6 হাজার বাচ্চারা যায়। তাদের মধ্যে যদি 1000 বাচ্চারা, যদি মানে 1000 বলছি 100 জন বাচ্চারা ওখানে আসেন, এটা তো আমাদের তাদের প্রতি সম্মান জানানো। নাহলে তো এই জেনারেশন তো ভুলেই যাবে। একটু একটা ডক্টর বললেন যে আমরা ভুলতে বসেছি সব কিছু, আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা সেই মেলবন্ধনের কাজটা মূলত করতে পারছি, যারা শুরু করেছিলেন আর যারা এখন করছেন, আমরা হচ্ছি মাঝখানে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্মানটা মিলিয়ে দেওয়া, তাদের চিন্তা ভাবনা এখনকার চিন্তা ভাবনা। সব ইভেন্টেই মানে সাধারণত স্পোর্টসের সব ইভেন্টে বলা হয় ফ্রম দ্য গ্রাস রুট, এই ব্যাপারটা আমি মানে ঠিক গ্রাস রুট। এটা আপনাকে বলছি, এটা কিন্তু আমাদের সমস্ত মাউন্টেন ক্লাবরা আমাদের মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি যে রক ক্লাইম্বিং কোর্স হয় ফেব্রুয়ারি পর্যন্ত, এটা একটা বাই ডিফল্ট প্রত্যেকটা মাউন্টেন ক্লাব যেখানে রক ক্লাইম্বিং কোর্স করা যাবে সেখানকার 5 জন ছেলে মেয়েদের ফ্রি ট্রেনিং দেবে প্রত্যেকটা।
এবং ধরে নিন প্রত্যেক বছর 100টা রক ক্লাইম্বিং কোর্স হচ্ছে, প্রত্যেক বছর 500 জনকে কিন্তু এটার জন্য ফ্রিতে উৎসাহিত করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্লাব করবে একদম ওখানকার ছেলেমেয়ে, মানে ওখানকার ছেলেমেয়েরা কেউ পয়সা দিয়ে রক ক্লাইম্বিং করতে আসে না। প্রত্যেক বছর কিন্তু ওখানকার এই ছেলেমেয়েদের, সে মাটা হোক, রাজাবুরু হোক, জয়চণ্ডী হোক, বেরো হোক, শুশুনিয়া হোক, সব জায়গায় ছেলেমেয়েরা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাচ্ছে। জেলা স্তরে আপনাদের মানে ব্যবস্থা থাকবে এবং জেলা স্তরের থেকে ক্লাবরাও তো অর্গানাইজ করে, প্রত্যেক জেলায় ক্লাব আছে। এবং আরও একটি এখানে কনফেডারেশনের প্রতিনিধি রয়েছে, জয়ন্তদা রয়েছে। কনফেডারেশন আরও একটা সুন্দর নিয়েছে, যেমন আমাদের উত্তরবঙ্গে কিন্তু রক টক কিছু নেই, এবং উত্তরবঙ্গের টেন্ডেন্সিটা হচ্ছে একটু নেচার স্টাডি ক্যাম্প করা, ওরা রক ক্লাইম্বিং ক্যাম্প করতে অতটা আসে না। এই জন্য একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয়েছে, ওখানকার ক্লাবগুলো চাইলে প্রত্যেক ক্লাব দুটো করে ফ্রিতে ছেলে মেয়েদের পাঠাবে এখানে রক ক্লাইম্বিং কোর্স করা। টোটাল কত পার্টিসিপেটস আপনারা এক্সপেক্ট করছেন? গতকাল পর্যন্ত 210 রেজিস্টার্ড, আদার দ্যান গেস্ট, ইনক্লুডিং গেস্ট যারা হচ্ছে ধরুন 50 জন আছে, 50 জন। যাদেরকে আমরা সংগঠিত করবো অ্যাবভ 70। এটা হচ্ছে ডিফারেন্ট মাউন্টেন ক্লাবের বিভিন্ন মাউন্টেনিয়ার সিনিয়ররা। আপনারা অনার জানানো হ্যাঁ, 50 জনকে তো সম্মান জানানোর জন্য। এই সত্যি আপনাদেরও জানাই, আপনারা তো জানবেন এই যে যখন থেকে রক ক্লাইম্বিংটা শুরু হয়েছে, আমরা সবাই যারা আমাদের এখানে বুঝতে পেরেছেন যে হ্যাঁ এর মধ্যে জীবন পাওয়া যায়, এটা 1987-88 পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারই আলাদা একটা উইং রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাউন্টেন অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, যেটা গভর্নমেন্ট নিজে সেটাকে মানে ফান্ড দেন, তারই অফিসাররা চালান। দপ্তর আলাদা দপ্তর রয়েছে, যেখানে প্রত্যেক বছর এই যে আমরা যারা রক ক্লাইম্বিং কোর্স করি, অনেক বাচ্চারা আছেন, যেহেতু আগে ডক্টর বললেন যে বড় লোকরা এই খেলায় আসে না, সত্যি আসে না, গরিব যারা তুলনামূলকভাবে আর্থিকভাবে সচ্ছল নয়, তো সেই বাচ্চার কি কোনো সুযোগ পাবে না জীবনে। তো এইভাবে আমাদের যারা অর্গানাইজেশনস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, আমাদের এখানে যেটা বলে 122টা অর্গানাইজেশনস যারা আমাদের এনলিস্টেড, যারা প্রতিনিয়ত প্রোগ্রামগুলো করেন, তাদের মাধ্যমে, কারণ সরকারের কাছে এত ম্যান পাওয়ার নেই, সরকার কিভাবে করছেন আর্থিক সাহায্য দিচ্ছেন ক্লাবগুলোকে, তাতে ক্লাবগুলো যেটা করছেন 5টা 6টা করে বাচ্চা বা 10টা বাচ্চা, সেই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন। যেই বাচ্চা 4000 টাকা ফিস পেড করছে, তার সাথে কিন্তু এই বাচ্চাটা একই টেন্টে থাকছে, একই খাবার খাচ্ছে, এখানে আমাদের সব সিমিলার। তো সেই জায়গা থেকে আরেকটা বার্তা, যারা সচ্ছলভাবে মানুষ, আর যেই বাচ্চারা হয়তো ধরুন অনাথ আশ্রম থেকে যাচ্ছে, তো সেই বাচ্চাগুলো তো বুঝতে পারছে যে একটা জীবন কতটা কষ্টের, কতটা টাফ, কিন্তু সেই বাচ্চা দুটো পরের দিন থেকে এত বন্ধুত্ব, ক্যাম্প শেষে তারা কিন্তু গলা জড়িয়ে কাঁদছে। এই যে বন্ধুত্বটা, এই যে নতুন করে বন্ধু পাচ্ছে সেই জীবনে, এটা তো তাদের কাছে অনেক পাওয়া। তো সরকার আমাদের প্রত্যেক বছর আমাদের স্লট অ্যালটমেন্ট হয়, যেহেতু আমাদের জায়গা খুব লিমিটেড পশ্চিমবঙ্গে, ধরুন শুশুনিয়া, মাঠাবুরু, জয়চণ্ডী, গজাবুরু, এর বাইরে আরও কিছু রয়েছে। সেখানে তো এতগুলো সংস্থা সবাই মিলে তো একসাথে একই দিনে 3-4 জন পৌঁছাবে, তো সেটা লটারির মাধ্যমে স্লট অ্যালটমেন্ট হয় ফ্রম নভেম্বর 1, ফেব্রুয়ারি 28 or 29, যেটাই হয়। 4 দিন করে স্লট হয়, এই কোর্সগুলো হয়। কোর্স করার পর একটা ক্লাব সংগঠনগুলো তারা রিপোর্ট দেন, তার বেসিসে প্রত্যেক যারা মোটামুটি ঠিক থাকে প্রত্যেকেই একটা আর্থিক সাহায্য পান, একটা 30,000 টাকা করে সাহায্য দেওয়া হয় ওই 5টা বা 6টা বাচ্চার জন্য। আর গভর্নমেন্টের আরেকটা রয়েছে, যারা আমাদের এরপর যদি কেউ বলে সেটা অন্য পার্ট মাউন্টেনিয়ারিং, যদি কেউ করতে চায়, যার আপনার ভালো লাগছে, সে আরও এগোতে চায়, কিন্তু তার সেই সাপোর্ট নেই। প্রত্যেক বছর হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটে দার্জিলিংয়ে বেসিক মাউন্টেন কোর্স, অ্যাডভান্স মাউন্টেন কোর্স, মেথড 3-4টে কোর্সের জন্য কম করে 150 জনকে আমাদের গভর্নমেন্ট তাদের স্কলারশিপ দেয়, মানে কোর্স খরচা সম্পূর্ণ বিনামূল্যে। একটা কোর্স সাবসিডি দিয়ে গভর্নমেন্ট চালায় নিয়ে 22,000 টাকা, সেই পয়সাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা পে করে দেয়। এরকমভাবেই আস্তে আস্তে আমাদের মধ্যেই এই বাচ্চাগুলো জড়িয়ে যায়। আমরা চাইছি সবার মধ্যে, আমরা তো মূলত যারা শহর অঞ্চলে থাকি বা মফস্বল টাউনগুলো, তারা তো মোটামুটি জানি, যারা গ্রাম অঞ্চলে, তার জন্য আমরা কী করছি, স্কুলগুলোকে, আপনাকেও স্যার বলবো যদি কখনো আমাদের সুযোগ দেন, আমরা যেটা করি, দেবরাজ রয়েছে, আমরা রয়েছি, এই স্কুলগুলোতে গিয়ে বাচ্চাদের ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া, তাদের সাথে সময় কাটানো, তাদের জানানো ধারণা কী করতে পারে। এবার তারপর যদি আপনি বলতে হবে বাচ্চারা কোথায় যাবে, আপনি তো জানিয়ে চলে এলেন, সেই দৃষ্টিকে আমাদের যারা সংস্থা রয়েছে
ধরুন আমাদের WBNS-এর মাধ্যমে বা কনফেডারেশনের মাধ্যমে আমরা সেই বাচ্চাগুলোকে চেষ্টা করি কোর্সে বিনা পয়সা তাদের যুক্ত করা। যেমন আপনাকে জানাই যে নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল একটা ডিফারেন্স। নর্থ বেঙ্গলে পাহাড় আছে, জঙ্গল আছে, কিন্তু শুশুনিয়া বা মাথার মতো রক নেই। তো কনফেডারেশন গত বছর থেকে শুরু করেছে, ওখানকার সংস্থাগুলো 5 জন বা 6 জন করে বাচ্চাদের পাঠান সম্পূর্ণ বিনা পয়সায়, এখানে সেটা তারা রক ক্লাইম্বিং কোর্সটা করতে পারে। এরকমভাবে আমরা আদান প্রদান করছি। আমাদের যারা নেচার স্টাডি ক্যাম্প ওখানে খুব ভালো হয় নর্থ বেঙ্গলে, ডিউটি ফরেস্ট, এখানকার বাচ্চাদের আমরা ওখানে পাঠাচ্ছি থ্রু কনফেডারেশন। প্রত্যেক সংগঠনকে শুধু এর জন্য নয়, যেমন মাধ্যমিক স্কলারশিপ বললাম আপনাকে, এক্সপিডিশন যদি করেন ধরুন 8000 মিটার অ্যাবভ পিটস, তার জন্য কিছু ক্রাইটেরিয়াস রয়েছে, মিনিমাম ক্রাইটেরিয়াস, সেটা তো মানতেই হয় আমাদের নিয়ম। তাতে 7.5 লাখ টাকা পর্যন্ত অনুদান সরকার দেয় পার হেড। যদি আমাদের ইন্ডিয়ান হিমালয়ের মধ্যে 6000 অ্যাবভ পিক হয়, তাতে আপ টু প্রায় 50,000 রুপিস এক্সপিডিশন ওয়াইজ সরকার সাহায্য করে থাকে। মানে সরকার না সাহায্য করলে এত কর্মযোগ্য আমরা সবাই পার্সোনালি কোনো অর্গানাইজেশনের পক্ষে এগোনো খুব মুশকিল। দু একটা অর্গানাইজেশন দেবদাস নন্দী নন্দী হ্যাঁ আমরা করি। আমাদের একদম এক্স্যাক্টলি না দেখুন, আপনাকে এই সূত্রে জানি, আপনি যেটা বললেন আপনারা সকলকেই জানাই, যারা আমাদের সাথে যুক্ত তারা জানেন, আমাদের সলিড স্টেডিয়ামে একটা আর্টিফিশিয়াল ক্লাইম্বিং ওয়াল রয়েছে, যেটা স্পোর্ট ক্লাইম্বিং, যেটা অলিম্পিকেও অ্যাডেড হয়েছে, যার ন্যাশনাল চেয়ারম্যান বসে রয়েছেন, ন্যাশনাল কমিটির চেয়ারম্যান বসে রয়েছেন। তো আমরা কি করি, স্কুলগুলো থেকে যদি কোনো ধরুন স্কুলের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তারা বলেন আমরা 20টা বাচ্চাকে পাঠাবো, কারণ একদিনে ওখানে 50টা বাচ্চাকে করানো টাফ, যেহেতু টেকনিক্যালি ব্যাপারটা। 20টা বাচ্চাকে পাঠাক, তাদের টিফিন খরচাটা স্কুল দিয়ে দিক, সারাদিনে ইনস্ট্রাক্টর, ইকুইপমেন্টস, ট্রেনিং, ওয়াল সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফ থেকে আমাদের দেওয়া হয় এইটাকে প্রমোট করার জন্য। কারণ আমি সবসময় তো সম্ভব না একটা বাচ্চা পক্ষে 4 দিন ক্যাম্প করা, বা IMF's জন্য যে কাজটি করে থাকেন 1 ডে প্রোগ্রাম। আপনি যদি মনে করেন আপনি স্কুলের বাচ্চাকে আপনি একদিন একটু অ্যাডভেঞ্চারে সাথ দিতে চান বা তার সম্বন্ধে বোঝাতে চান, 1 ডে প্রোগ্রামও আমরা কন্ডাক্ট করি। আমরা এগুলো সবসময় করতে থাকি। এবার আমাদের পার্সোনালি যতটা সম্ভব আমরা দেখুন, ইনফ্যাক্ট আপনাদের সত্যি যদি সবার সামনে অনেকে জানেন, যখন প্রথম রক ক্লাইম্বিং কোর্স করতে যাই ফিজ হচ্ছে 200 টাকা, তো আমার কাছে 20 টাকাও ছিল না। আপনার সত্যি ঘটনা বলছি। তো আমাকেও আমার কোনো দাদা কোনো বন্ধুভাবে সাহায্য করেছেন, সেটা আমরা বলি না। তো তার জন্য আমাদের পার্সোনালি যতটা সম্ভব হয় আমরা চেষ্টা করি সবসময় সাপোর্ট করা। কিন্তু একজনের ইচ্ছা আছে করবে না, এটা মানে আমি মানতে পারবো না বা আপনারা মানতে পারি না। প্রত্যেকেই করেন, এখানে যারা রয়েছে সংগঠনের প্রত্যেকেই করেন, কমিশন প্রত্যেকেই করেন। মানে এক একজন এমন এক ক্যাম্প করে আসেন, তারপরে তার 1 বছর পয়সা থাকে না। আমরা চিনি অনেক দাদার এখানে রয়েছে, মানে এনাদের দেখেই আমাদের শেখা। দেখুন প্রত্যেক আপনাকে আরেকটা জিনিস দিয়ে আপনি বুঝতে চেষ্টা করবেন, এটা এমন একটা খেলা যেখানে লাইফ রিস্ক 100%, কিন্তু লাইফটাকে বাইরে বেরিয়ে দেখার চান্স হচ্ছে 500%। আমরা যেটা স্যার বললেন একটু আগে, আমরা সেলফিশ হয়ে যাচ্ছি, কোন হয়ে যাচ্ছি। যখন একটি বাচ্চা ক্যাম্পে ঢোকে, সে প্রথম কয়েক ঘন্টা এদিক ওদিক তাকায়, চুপচাপ থাকে। বাট আপনি সে যখন একটা নাই টেন্টে কাটালো, তারপর দিন আপনি বুঝতে পারবেন না যে এই বাচ্চাগুলো সবে গতকালই জয়েন করেছে। তখন কিন্তু তারা মোবাইল ধরছে না, কিচ্ছু করছে না। আমরা কি সবসময় সেই সুযোগটা তাদের দিচ্ছি? অ্যাজ এ বাবা, আমিও বাবা, আমরাও চাই কি মানে তাদের বিজি করে রাখতে কোনো না কোনোভাবে, যাতে আমি ডিস্টার্ব না হই। কিন্তু কেউ যদি অ্যাডভেঞ্চারে যায়, ক্যাম্প করে, সে কিন্তু জানে কীভাবে তাকে বিজি রাখতে হবে, তাকে নেচারের সাথ দিতে হবে। কারণ যতক্ষণ নেচার আছে ততক্ষণ আমরা, নেচার না থাকলে আমাদের তার কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু সেটাই আমরা ভুলে গিয়েছি। কিছু জিজ্ঞেস করব তোমার, আমার এটা জেলায় জেলায় কিন্তু এটা খুব হয়, কিন্তু জিজ্ঞেস করবি একটু আগে, আমি জানি জেলায় জেলায় খুব ক্লাব আছে, খুব হয় প্রচুর। হ্যাঁ, প্রশ্নটা থাকে
আপনারা জানেন যে মিডিয়ার একটা খুব বদনাম আছে, মিডিয়া নাকি ফুটবল ক্রিকেট ছাড়া কিছু করে, মিডিয়ার একটা বদনামই রয়েছে। কিন্তু যে খেলা ধরুন 60 বছর পেরিয়ে গেল, আপনাদের এখানে মানিকদার মতো লোক রয়েছেন বা পূর্ণদা চলে গেল, সিনিয়র সাংবাদিক রয়েছেন, আপনাদের এই যে সাংবাদিকদের সঙ্গে জনসংযোগটাকে আপনারা ঠিকভাবে করেন, এটা কিন্তু কোনো প্রতিবাদ বা বিতর্কিত ব্যাপার নয়। আসলে আমি দেখেছি, আমারও দেখতে দেখতে প্রায় 24 বছরের উপর সাংবাদিকতা হয়ে গেল, এই একটা কোনো অনুষ্ঠান হয়, প্রেস কনফারেন্স হয়, সেটা করব মানে করে একসাথে খাওয়া দাওয়া হলো, ওই হলো, হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন, আমি ভালো আছি, এই করে চলে গেল। প্রতি বছরের যে জনসংযোগ, ধরুন ছোট্ট করে একটা মানিকদাকে কোনো টিপ পাঠালেন, যেটা দিয়ে দেন, 20টা জায়গায় পাঠালেন, 5টা জায়গায় বেরোলো, দুটো ইলেকট্রনিক মিডিয়া বেরোলো, এটা হলো কি জনসংযোগটা হয়। ওই বছরে একটা করে অনুষ্ঠান হবে, সেখানে আপনি যদি মনে করেন মিডিয়া গিয়ে হামলে পড়বে, এখানে বেশিরভাগ ছেলে মেয়েরা যে যারা রক ক্লাইম্বিং কোনো দেখেনি, আমি ওই সল্টলেকে যেটা কথাটা বলছিলেন, সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ করতে গিয়ে যদি মনে হলো একটু দেখলাম, বা আমার যদি কোনোদিন সত্যি কথা বলতে নিউজ কম থাকলো, মানে আমার আরো দরকার, তখন আমি গিয়ে একটা ছোট্ট করে নিউজ করে দিলাম। এটা আপনাদের কোনো সমস্যা কাটছে না। যেটা দরকার, মানে সিনিয়র হিসেবে বলছি, মানিকদার অনুমতি নিয়েই আপনার একটু মিডিয়ার সঙ্গে জনসংযোগটা বাড়ান। তাতে কি সুবিধা হবে? তাতে সুবিধাটা এরও হচ্ছে, এই কোনো প্রেস কনফারেন্সে আপনারা ভাগ্যবান বা আমরা সবাই ভাগ্যবান যে রামেন্দুদা আসা মানে, রামেন্দুদা কাউকে যদি ফোন করেন যে ভাই এটা করে দিও, আমার মনে কোনো মিডিয়া আপত্তি করবে না। একধারে আপনারা আর্থিক দিক থেকে লাভবান হন, আর্থিক জিনিস দিচ্ছেন, তিনিও তো চাইবেন প্রচারটা, ছেলেমেয়েরাও যদি একটু করে মুখ দেখতে চায়, তারাও তো উৎসাহিত হবে। একটা বড় বড় কাগজে 2 লাইন, তার থেকে তথাকথিত ছোট কাগজে 4 লাইন, তার থেকে ছোট কাগজে 8 লাইন, এরকমভাবে যদি বেরোয়, তাহলে আমার মনে হয় 60 বছরের আরও জাঁকজমকভাবে অনুষ্ঠানটা করা যাবে। কিন্তু একবারও ভাববেন না আমি কোনো প্রতিবাদ বা এটা হচ্ছে আমাদের খুব মিডিয়ার ক্ষেত্রে আমার খুব বলতে পারেন অভিমানের কথা। আপনার জায়গা থেকে বলি, এই অভিমান আমাদেরও রয়েছে। আপনি একটু আগে যে কথা বললেন, যখন সল্টলেকে যাই খেলা দেখে আমার খবর কম পড়ে, যদি হয় এক্স্যাক্টলি তাই, আমরা এরভাবেই ডিপ্রাইভ হচ্ছি। সরকারের যে প্রোগ্রামগুলো হয়, প্রত্যেক প্রোগ্রামে চিঠি মিডিয়া হাউসে যায়। কটা সাংবাদিক আসে বলুন তো? আমি নাম বলবো না, মাত্র 2 জন আসে, কারণ তাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন রয়েছে, তাই তাদের ফোন করে আনা। আজকে আমি হয়তো বলছি অন বিহাফ অফ রোটারি, স্যার নিশ্চয়ই আপনাদের 2-3 জনকে বলেন, আরও লোককে বলেছেন, আপনারা কজন আজকে এসেছেন দেখুন? সবাইকে বলা হয়েছে। তো এবার যেটা হয়, আপনি এই খেলাটার থেকে অন্য কোনো একটা ইস্যু, কোনো বিতর্কিত ইস্যু, সেটা মিডিয়াতে বেশি প্রায়োরিটি পায়। আর সব কিছু সবসময় আপনাদের হাতে থাকে না, এটা আমরা জানি, কারণ আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছে মিডিয়া হাউসে। আপনারাও যেভাবে একটা কোনো কোথাও কন্ট্রোল, তা আমরা তো চাই যে আপনারা বেরিয়েছে, আপনারাও বোঝান। কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমাদের যারা সিনিয়র অফিসার, অ্যাজ আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট বলছি, আমাদের তো জানেন অফিসার চেঞ্জ হয়, হায়ার অথরিটি, তো আমাদেরকে কিন্তু তাকে বারংবার বোঝাতে হয়। হয়তো কি একবারে বোঝে না, 2বারে বোঝে না, 3বারে বোঝে না। আপনারা নির্বাচ চেষ্টা করুন আপনাদের এডিটরের কাছে বোঝাতে। আমি আপনাকে বলছি, মানিকদাকে আপনাদের মানে একদম মানিকদার কাছে মোটামুটি ধরুন প্রতি মাসে পারলাম না, বা প্রিন্ট মিডিয়া খুচখাচ পাঠিয়ে মানিকদার সেই স্কোপটা রয়েছে। ঠিক আছে, আমি আপনাকে এই খবর সাপ্লাই থ্রু মানিকদা আপনাকে আমি দেবো, দেখি করা গেলে, তারপর আমি আপনাদের সমস্যা সামনে বলবো। এটা আমার আগ্রহ আজকের আপনি ভাবছেন 60 বছরে, আমরা আজকে ভাবছি। এবার ভাবুন, দেখুন মানিকদা রয়েছেন, গৌতমদা রয়েছেন, ওখানে নায়কদা রয়েছেন, কিকেদা রয়েছেন, এদের যতটা পেরিয়ে এসছেন, এনাদের খবর কতটুকু মিডিয়া আজ পর্যন্ত। হ্যাঁ, সেটাই তো অবাক লাগে। এই অবাকটা আজকের লাগছে না, ওনার কি অবাক হননি? না, ইদানিং তবে খবর আছে এভারেস্ট অভিযান, মানে মানিকদা যখন ইতিহাসটা বলছিলেন তখন শেষ। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের শেষ পর্যায়ে একটা দাদার উত্তরে বলি, আমাদের একটা অভিমান ছিল যে পাহাড়ে গিয়ে যদি কেউ গিয়ে মরে, তাহলে 4 লাইন আমাদের কাগজে বেরোতো। 70 দশক 80 দশক পর্যন্ত তাই আমরা দেখেছি। যুগান্তর বলুন, আনন্দবাজার, সব নাম করে বলি, 4 লাইনে বেশি বেরোতো না। যদি কেউ না কিছু মরে, পাহাড়ে গিয়ে মরো, তাহলে তোমার 4 লাইন বেরোবে। ছবি আমরা দিই না,
এইটা একটু পরিবর্তন প্রথম হয়েছিল 91-এ যখন বাংলা থেকে এভারেস্ট যাচ্ছে প্রস্তুতি, সেই সময় থেকে 4 লাইন 6 লাইন আমাদের লেখা আমরা দেখেছি পেতাম, পাহাড়ের লেখা। অবশ্য পাহাড়ে এত কম মানুষ করেন, আপনাদের কাগজ পাহাড়ের লেখা নিলে বিক্রিও হবে না, এরকম একটা ব্যাপার থাকে। যা হোক, এখন একটু তবু হয় আপনাদের আরও অনেকে পাহাড়প্রেমী মানুষ আছেন যারা সাংবাদিকের মধ্যেও, তাদের দৌলতে হয়। আরও প্রেস ক্লাবে তো জানেন তো, প্রেস ক্লাবই একটা অভিযান করেছিল, আপনারা দেখেছেন প্রেস ক্লাবের ছবি। প্রেস ক্লাবই একটা মাউন্টেনিং এক্সপিডিশন অর্গানাইজ করেছিলেন, এই মানিকদা ছিলেন, নায়কদা ছিলেন, এবং আপনাদের প্রেস ক্লাবের সেই ছবি কিছুদিন আগে দেখানো হয়েছিল প্রেস ক্লাব। কিন্তু এখন সেই সব উদ্যোগগুলো আর নেই আর কি, প্রেস ক্লাবও নেই, আমাদেরও একটু অন্যান্য পয়সা তুলতে তুলতে আমাদের জান বেরিয়ে যায়। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা এত মানুষ এসছেন, প্রেসের মানুষদের বিশেষ করে ধন্যবাদ যে আপনারা আমাদের ডাকে এসছেন। বিভিন্ন পর্বতারোহণ সংগঠন, সমস্ত পর্বতপ্রেমী মানুষ, এর মধ্যে অনেক আমাদের স্যার, বন্ধু, দাদা, ভাই আছেন, আর সবাই আমরা পাহাড়প্রেমী মানুষ এসছেন। আর বিশেষভাবে আমরা সব সংগঠনের থেকে রামুলবাবুকে আমরা বিশেষ করে ধন্যবাদ দিই, তাদের সংগঠনকে আমরা ধন্যবাদ দিই যে তারা আমাদের এরকম একটা ইয়েতে আমাদের সাথ দিয়েছেন, এসছেন, এবং আমরা আশা করি আমাদের ভবিষ্যতে যাবেন। আচ্ছা যাবেন এই বলে। আর লাস্ট হচ্ছে আমাদের একটু সামান্য জল খাবারের ব্যবস্থা হয়েছে, সবাই আপনারা যাবেন। আর আচ্ছা দাদা আসুন। না আমার একটু লাস্ট, আজকের দিনে আমরা একটা কোনো এই পাহাড়ি ব্যাপারে একটা প্রমিস করতে পারি না, 60 বছরের পুরনো নতুন যখন এক হচ্ছি, আমরা আগামী দিন এটা করব, নইলে এই মিলটা তো কোনো কিছু হবে না। একটা প্রমিস কিছু হোক না, একটা কিছু প্রমিস হোক না। আপনি স্যার প্রস্তাব দিন, আপনারা প্রস্তাব দিন। হ্যাঁ বলো যে রোটারির সাথে আমরা স্যার যেহেতু এরকম একটা রোগের কথা বলেছি, থ্যালাসেমিয়া, হ্যাঁ আপনি জানেন, আমরা সবাই মিলে একটা প্রমিস করি যে এই থ্যালাসেমিয়াকে সামনে রেখে আমরা এই পুরনো যারা আছি, নতুন যারা আছি, তারা একটা কিছু করব। যখন দুটো সংগঠন সবাই এসছে, আমার মনে হয় পাহাড়ে উপরের দিকে গেছে তো, তারপরে তো শেষ হয়ে গেছে, যার জন্য মনে আর এগোনো যায়নি, ওখানে গিয়ে শেষ, চূড়ায় গিয়ে শেষ হয়ে গেছে, যার জন্য সংগঠনগুলো মনে হয় কোথাও গিয়ে আটকে গেছে। সমতল হলে হয়তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেত, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওই ওপরে প্রমিসটা করলে পরে অনেকটা দূর পর্যন্ত যাবে। এরকম একটা কিছু আমরা প্রমিস করে নিয়ে আসছি, পরিকল্পনা করুন, মানে প্রত্যেকটা কিছু যদি আমরা সামনে প্রমিস না করি, হ্যাঁ, আমার সন্তান প্রথম হবে, আমার সন্তান ভালো হবে, আমার পার্টি জিতবে, আমার দল জিতবে, এত কিছু যদি প্রমিস হতে পারে, ওয়াই নট পাহাড়িয়া, কেন আমরা এটা পারবো না আজকে সেটা করবো? আমরা একটা প্রমিস করি, ভাবার সময় দিন হবে না, ভাবতে হবে না, যে সমস্ত প্রোগ্রাম বা আমরা সবাই মিলে করবো, তাতেই থাকবে আমাদের বিভিন্ন জায়গায় লিফলেট, যত নেগেটিভ কথা আমরা বলি তার আগে পজিটিভ বলি, খাবো না, যাবো না, বলবো না, দেখবো না, শুনবো না, করবো না, উঠবো না, সব নেগেটিভের আগে পজিটিভ আছে। হ্যাঁ বলছি, আপনি হ্যাঁ উচ্চারণ না করলে কোনো নাটাই উচ্চারণ করতে পারবেন না। তবে আমরা আজকে হ্যাঁটা বলি, তবে বাদ বাকিটা পথ চলে যেতে পারবো। আমার জানা একটা সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা, যারা শুধু ক্যান্সার এবং থ্যালাসেমিয়ার উপর করে। যদি আপনারা অনুমতি দেন বা স্যার যদি বলেন, আমি ওদের সাথে কানেক্ট করে একটা ক্যাম্পের ব্যবস্থা করছি। কারণ আমি দেখছি ক্যাম্পগুলো হয়ই না বলতে গেলে, ওই পুজোর আগে ষষ্ঠীর দিন উদ্বোধন মিডিয়া কভারেজ করার জন্যই হয়, বাকি দিনগুলো সেইভাবে বছরে হয় না। যদি স্যার বা আপনারা অনুমতি দেন, আমি আপনার নামটা দিয়ে ওরাই কন্ট্যাক্ট করে নেবে, এবং ওরা ক্যান্সার এবং থ্যালাসেমিয়া এই দুটোকে সামনে রেখেই কিন্তু অনুষ্ঠানটা করে। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড টেকার্স কনফারেন্সের পক্ষ থেকে আমি আমার সম্পাদক এখানে আছেন, তার অনুমতি নিয়ে বলছি, আমরা যে কোনো ভালো কাজে আছি। অবশ্যই আজকে ওনার কথা ভালো লাগলো, আমরা সাধারণভাবে যে অসুবিধা যেটা বললেন, আমরা যাতায়াতের পথে কিছু অ্যাওয়ারনেসের কাজ করি, শুধু তাই নয়, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রিভার ডে, এনভায়রনমেন্ট ডে, এগুলো আমরা অবজার্ভ করি এবং অ্যাওয়ারনেসের কাজ করি বিভিন্ন জেলায় গিয়ে। আমি এটাও বলছি, এটা আমি অবশ্যই আমাদের পরবর্তী এক্সিকিউটিভ মিটিংয়ে আলোচনা করব। আমাদের খুব ভালো লেগেছে, আমি বলবো এক্সিকিউটিভ মিটিংয়ে, থ্যালাসেমিয়া নিয়ে আপনাদের কোনো উদ্যোগের সাথে আমরা করতে পারলে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা ধন্য মনে করবো, ভালো লাগবে।
আমি এটা এক্সিকিউটিভ বোর্ডে কি এক্সিকিউটিভ বোর্ডে তো আমরা এটা বলবো এবং এটা নিয়ে আশা করি যে আপনি যেটা বললেন অন বিহাফ অফ অ্যাডভাইজার, আমি বললাম যে আপনাদের প্রয়োজনে কখনো মনে হয় যে আমাকে ডাকলেন ভালো হবে বা আমি কাজ করতে পারবো, সবসময় ডাকবেন, আমি সবসময় এবং আপনি যদি মনে করেন আমার নাম্বারটা দিয়ে হয়ে গেছে